কিছু গল্প আমাদের হাসায়, কিছু গল্প কাঁদায়, আবার কিছু গল্প আমাদের বুকের ঠিক মাঝখানে এমনভাবে জায়গা করে নেয় যে তা জীবনের অংশ হয়ে যায়। আজ আমরা এমনই এক নিঃশব্দ ভালোবাসার গল্প শুনব, যে ভালোবাসা সমুদ্রের নোনা জলের মতো গভীর আর জেজো দ্বীপের পাথরের মতোই কঠিন। এটি এমন এক মেয়ের গল্প যার কাছে তার মায়ের ভালোবাসা ছিল আকাশের ওই দূরের তারার মতো। সে জানত ভালোবাসাটা আছে, কিন্তু কখনো ছুঁয়ে দেখতে পারেনি। আর এটি এমন এক ছেলের গল্প যে কোনোদিন ভালোবাসার কথা মুখে বলতে শেখেনি, কিন্তু তার 10 বছরের নীরব অপেক্ষা যে কোনো প্রতিশ্রুতির চেয়েও বেশি শক্তিশালী ছিল। চলুন আমরা ডুব দিই 1960 সালের সেই সময়, যেখানে দারিদ্র্য, আত্মত্যাগ আর নিষ্পাপ ভালোবাসার এক মহাকাব্য রচিত হয়েছিল। আমি নিশ্চিত এই গল্পের শেষে আপনারাও স্ক্রিনের দিকে তাকিয়ে বোকার মতোই হাসবেন আর চোখ মুছবেন অজান্তেই। গল্পের শুরুটা হয় 1960 সালের জেজো দ্বীপ থেকে। ছোট্ট মেয়ে এসুন দৌড়ে সমুদ্রের তীরে আসে, তার হাতে একটি খুশির খবর। রচনা প্রতিযোগিতায় সে দ্বিতীয় হয়েছে, কিন্তু তীরে এসে সে তার মাকে দেখতে পায় না। তার মা একজন হাইনো বা পেশাদার নারী ডুবুরি, তখনও গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে অ্যাবালন বা এক প্রকার দামি সামুদ্রিক শামুক খুঁজছেন। তিনি সবসময় দলের শেষ ব্যক্তি হিসেবে তীরে উঠতেন। এসনের ছোট্ট মনে একটাই অভিযোগ, কেন তার মা দামি অ্যাবালনের জন্য তাকে একটুও সময় দেয় না। ঠিক তখনই সেখানে মাছের দোকানের ছেলে গুয়ানসিকো আসে। তার লাজুক চোখের চাহনি আর বোকা বোকা হাসি বলে দিত যে তার মনের রাজ্যে শুধুই একজনেরই বাস। অন্য ডুবুরিরা তাকে দেখে মজা করে, আর এসুন লজ্জায় লাল হয়ে গুয়ানসিকের মাছের ঝুড়িতে এক লাথি মেরে বসে। অভিমানটা আসলে মায়ের ওপর, কিন্তু তার রাগ গিয়ে পড়ে বেচারা গুয়ানসিকের উপর। এসুনের জীবনটা ছিল বেশ জটিল। তার জন্মদাতা বাবা ছিলেন ধনী ও পরিবারের বড় ছেলে, কিন্তু তার মৃত্যুর পর এসুনের মা আবার বিয়ে করেন এবং নতুন সংসারে তার একটি ছেলে ও একটি মেয়ে হয়। এসুন প্রায়ই তার মায়ের সাথে দেখা করতে যেত, কিন্তু সৎ বাবার সংসারে তার জায়গা হয়নি। তাকে থাকতে হতো তার বাবার বাড়ি, অর্থাৎ ও পরিবারে, যেখানে তার কাকা তাকে এক ফোঁটাও সহ্য করতে পারত না। এমনকি খাওয়ার সময় কাকা ইচ্ছে করে এক টুকরো হলুদ মাছও তাকে দিতে চাইত না। ছোট্ট মেয়েটার আত্মসম্মান বোধ ছিল আকাশ ছোঁয়া। সে জেদ করে বলতো হলুদ মাছ খেলে নাকি তার গলায় কাঁটা আটকে যায়, তাই সে খাবে না। কিন্তু আড়ালে গিয়ে তার ছোট্ট চোখ দুটি জলে ভরে উঠত। মায়ের মন কি আর সন্তানের কষ্ট বোঝে না? তিনি গঠে যতই কঠোর হন না কেন, বুকের ভেতরটা সবসময় মেয়ের জন্য পুড়ত। সৎ বাবা বাড়ি ফিরলে তাকে বকাঝকা করতেন, বলতেন ও পরিবারে ফিরে গিয়ে ভিক্ষা করতে, কিন্তু মায়ের চোখে মেয়ের জন্য লুকিয়ে রাখা স্নেহ স্পষ্ট দেখা যেত। সৎ বাবা চাইতেন না এসন তাদের সাথে থাকুক, কারণ তাদের নিজেদেরই থাকার মতো ভালো একটি খড়ের ঘর ছিল না। মা ভাবতেন ও পরিবার ধনী, সেখানে থাকলে অন্তত মেয়ের পড়াশোনাটা হবে। তাকে মায়ের মতো কিশোরী বয়স থেকে ডুব সাঁতার শিখে সারা জীবন সমুদ্রের সাথে যুদ্ধ করে কাটাতে হবে না। মা বিড়বিড় করে বলতেন গরু হওয়াও ভালো, মা হওয়াও ভালো, কিন্তু একজন নারী ডুবুরি হওয়ার চেয়ে দুটোই ভালো। সৎবাবা যখন মজা করে এসনের লেখা রচনাটি ফেলে দেওয়ার কথা বলেন, মা সাথে সাথে সেটি কেড়ে নিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়তে শুরু করেন। ও পরিবারে দাদির সমস্ত মনোযোগ ছিল তার বড় নাতির ওপর। অবহেলিত এসুন রান্নাঘরেই ব্যস্ত থাকত। সেখানেই সে দেখল গুয়ানসিক তার কাকার জন্য মাছ নিয়ে এসেছে। বাড়িতে লোক 6 জন, কিন্তু কাকা সবসময় মাছ কিনত মাত্র 5টি। গুয়ানসিক চাইত না এসুন ক্ষুধার্ত থাকুক, তাই সে লুকিয়ে একটি অতিরিক্ত মাছ দিয়ে যেত। সেদিন সন্ধ্যায় ইনসুনের মা যেন কালবৈশাখী ঝড়ের মতো ও পরিবারের দরজায় আছড়ে পড়েন। তার হাতে 2টি তাজা মাছ। তিনি টেবিলে মাছ দুটো ছুঁড়ে ফেলে চিৎকার করে বলেন, আমার মেয়ের খেয়াল আমি রাখতে পারি, আমি ওকে নিতে এসেছি। তিনি এসুনের হাত থেকে এঁটো বাসনের প্লেট কেড়ে নিয়ে দূরে ফেলে দেন এবং মেয়ের হাত ধরে সেই নরক থেকে বের করে আনেন। নিজের খড়ের ঘরে ফেরার পথে মা এসুনকে বলেন তাকে তাড়াতাড়ি বড় হতে হবে। তিনি প্রতিদিন তাকে 100 হান-ওয়ান করে দেবেন। মা জানান এসুনের লেখা বোকা অ্যাবালন রচনাটি তিনি পড়েছেন। রচনায় এসুন লিখেছিল তার মা সারাদিন বোকা অ্যাবালনের পেছনে ছুটে বেড়ায়, হয়তো সমুদ্রে এতক্ষণ দম বন্ধ করে থাকে যে মেয়ের কথা ভাবার সময় পায় না। একটি অ্যাবালন বিক্রি করে মা 100 হান-ওয়ান পেতেন। মেয়েটি সেই টাকা দিয়ে মায়ের একটি দিন কিনে নিতে চেয়েছিল, যাতে তার ক্লান্ত মা একটু বিশ্রাম নিতে পারে। এই লেখাটা মায়ের হৃদয়ে তীরের মতো বিঁধেছিল। তিনি সিদ্ধান্ত নেন যত কষ্টই হোক মেয়েকে নিজের কাছে রেখেই মানুষ করবেন। স্কুলের নতুন বিপদ আসে। এসুন ক্লাসের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কিন্তু এই পদের জন্য তাকে বাড়িতে এসে অঝরে কাটতে হয়। গুয়ানসিকো তার জন্য হওয়া এই অন্যায়ের প্রতিবাদ করে। আসলে ক্লাস প্রেসিডেন্ট পদের জন্য ভোট হয়েছিল। এসুন পেয়েছিল 37টি ভোট, আর তার প্রতিযোগী পেয়েছিল মাত্র 28টি। কিন্তু ক্লাস টিচার প্রতিযোগীর ধনী পরিবার থেকে ক্লাসের সবার জন্য ক্রিম ব্রেড এবং মেঝে মোছার মোম উপহার পেয়েছিলেন। এই ঘুষের বিনিময়ে তিনি এসুনকে ভাইস প্রেসিডেন্ট পদ মেনে নিতে বাধ্য করেন।
তিনি নির্লজ্জভাবে বলেন, চরিত্র এবং আর্থিক ক্ষমতা দুটোই গুরুত্বপূর্ণ। যেহেতু প্রতিযোগী একজন জেনারেলের ছেলে, তাই ভোটের ব্যবধান কোনো ব্যাপারই না। অপমানে এসুন বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে। মেয়ের চোখের জল মায়ের সহ্য হলো না। তিনি গরুর মতো খেটে ও পরিবারের দ্বিতীয় বউয়ের জন্য জমি চাষ করে দেন এবং তার কাছ থেকে একটি মুক্তোর হাড় ধার করে স্কুলে যান মেয়ের জন্য ন্যায় চাইতে। সাথে নিয়ে যান উৎসবে বানানো চালের পিঠা, যার ভেতরে রাখা ছিল একজোড়া দামি নাইলনের মোজা, আর সেই মোজার বাক্সের ভেতরে ছিল আসল জিনিস, টাকা ভর্তি একটি খাম। একজন সামান্য ডুবুরিকে কতগুলো অ্যাবালন বিক্রি করতে হয়েছে এই টাকা জমানোর জন্য, তা ভাবলে আজও চোখে জল আসে। মা চেয়েছিলেন তার মেয়ে যেন কোনো কিছুতে পিছিয়ে না থাকে। সেদিন ছোট্ট এসুন প্রতিজ্ঞা করেছিল, বড় হয়ে সে প্রথম যে কাজটি করবে তা হলো মাকে একটি আসল মুক্তোর হার কিনে দেওয়া। এই একটি স্বপ্নই যেন মায়ের বেঁচে থাকার নতুন কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলতেন তিনি শতবর্ষ বাঁচতে চান, শুধু সেই মুহূর্তটির জন্য যেদিন তার মেয়ে তাকে মুক্তোর হাড় পরিয়ে দেবে। কিন্তু সুখের বসন্ত খুব অল্প সময়ের জন্য আসে। কিছু বুঝে ওঠার আগেই মায়ের শরীর ভাঙতে শুরু করে। তার ফুসফুস দুর্বল হয়ে গিয়েছিল, ঠিকমতো শ্বাস নিতে পারতেন না। অন্য ডুবুরিরা তাকে বকাঝকা করত, তবুও তিনি জেদ করে সমুদ্রে যেতে চাইতেন। তিনি বলতেন, বিছানায় শুয়ে মরার চেয়ে সাগরে মরাই ভালো। একদিন এসুন রাগে দুঃখে মায়ের ডুবুরির পোশাকটা পুড়িয়ে ফেলে এবং সমুদ্রের তীরে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে চিৎকার করে কাঁদতে থাকে। সেই কঠিন সময় তার পাশে ছায়ার মতো এসে দাঁড়ায় গুয়ানসি। হাতে ছিল একটি ভাজা মুরগি, যা সেই দ্বীপে ছিল মহামূল্যবান। দুটি নিঃসঙ্গ আত্মা সেদিন অনেকক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে বসেছিল। যদিও এসুন তখনও জেদ করে বলছিল সে তাকে কিছুতেই বিয়ে করবে না। মায়ের শরীর যেন শেষবারের মতো একটু ভালো হলো। তিনি তার জীবনের সবচেয়ে ভালো পোশাকটা পরেন, যে পোশাক তিনি খুব কমই পরতেন। তিনি এসুনের জন্য তার শেষ সম্বল কিছু সামুদ্রিক খাবার ভেজে দেন এবং বলেন তার কাকার কাছে আশ্রয় নিতে। মা তার জীবনে মাত্র দুবারই আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন, একবার স্কুলে এসুনের জন্য ন্যায় চাইতে, আর শেষবার সমুদ্রে যাওয়ার দিনে। যেদিন মা চোখ বন্ধ করেন তার বয়স ছিল মাত্র 29, আর এসুনের বয়স ছিল 9। মায়ের মৃত্যুর পর এসুন যেন এক জীবন্ত লাশে পরিণত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় সে নির্বাক চোখে তাকিয়েছিল। যতক্ষণ না গুয়ানসিক তার সামনে খাবার নিয়ে এসে বসে, ততক্ষণ সে কাঁদতেও ভুলে গিয়েছিল। দুটি শিশু সেদিন একে অপরের দিকে তাকিয়ে শুধু কেঁদেছিল, কারণ তাদের কষ্ট বোঝার মতো আর কেউ ছিল না। এসুনকে তার সৎবাবার বাড়িতেই থাকতে হয়, ছোট ভাই বোনদের যত্ন নেওয়ার জন্য। সে বাঁধাকপি চাষ করে বিক্রি করত। তার কবি হবার স্বপ্নটা যেন হারিয়ে যেতে বসে। কিন্তু গুয়ানসিক ছিল তার স্বপ্নের একমাত্র পাহারাদার। 10 বছর ধরে সে বাজারে তাদের পারিবারিক মাছের দোকান সামলানোর পাশাপাশি এসুনের জন্য বাঁধাকপি বিক্রির জায়গা করে দিত। এসুন যখন বই পড়ত, গুয়ানসিক তার হয়ে ক্রেতাদের সামলাত। সবাই মজা করে বলতো, গুয়ানসিক তো এসুনের সংসার চালাচ্ছে। এই নীরব ভালোবাসা গুয়ানসিকের দাদির পছন্দ ছিল না। তিনি একদিন বাজারে এসে এসুনের সব বাঁধাকপি ফেলে দেন। অপমানিত এসুন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গুয়ানসিক ঠিকই তাকে খুঁজে বের করে এবং পালানোর সময় খুলে যাওয়া জুতোটা নিজের হাতে পরিয়ে দেয়। এসুন জেদ করে বলে সেই ছোট দ্বীপে থাকবে না, সে সিওলে যাবে, বড় শহরে। সে শুধু কাজ নয়, গুয়ানসিকের মনের কথাও শুনতে চেয়েছিল। আর সেদিন 10 বছরের মধ্যে প্রথমবার বোকা ছেলেটা সাহস করে এসুনের হাতটা শক্ত করে ধরে এবং তার ঠোঁটে আলতো করে একটি চুম্বন দেয়। এটা ছিল তার ভালোবাসার প্রথম এবং একমাত্র প্রকাশ। আর এসুন, সে তো 14 বছর আগে থেকেই মুহূর্তটার জন্য প্রস্তুত ছিল। কিন্তু এইসুনের জীবনে সুখ লেখা ছিল না। বাড়ি ফিরে সে দেখে তার সৎ বাবা নতুন বিয়ে করার পরিকল্পনা করছেন, আর তার হবু সৎমা বাড়িতে এসেই শাসন শুরু করেছে। তিনি সৎ বাবার 2 সন্তানকে মানুষ করতে রাজি, কিন্তু তার আগের স্ত্রীর মেয়েকে নয়। তিনি বাড়ির 5 জন সদস্যের জন্য মাত্র 4টি আইসক্রিম নিয়ে আসেন এবং এইসুনের মায়ের ছবিটিও আবর্জনার মতো একপাশে ফেলে দেন। সৎ বাবা তার দেওয়া কথা রাখতে অস্বীকার করেন। এইসুনকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্নটা একটা মিথ্যে প্রতিশ্রুতি হয়ে যায়। তার নিজের কাকারাও তাকে আশ্রয় দিতে রাজি হয় না। এসুন বুঝতে পারে মা চলে যাওয়ার পরে এই পৃথিবীতে তার নিজের কোনো বাড়ি নেই। তার জন্য চিন্তা করার মতো একজনই ছিল গুয়ানসিক। সে হয়তো এসুনের জন্য জান তারা এনে দিতে পারবে না, কিন্তু সে একটা কাজ করতে পারে, কখনো তার হাত না ছাড়া। সেদিন রাতে দুজনে এক কঠিন সিদ্ধান্ত নেয়, তারা এই দ্বীপ ছেড়ে পালিয়ে যাবে। গুয়ানসিক বাড়ির সবচেয়ে দামি গয়না চুরি করে। এসুন তার সৎ মায়ের হলুদ ছাপের পোশাক পরে নেয় এবং তার গয়নাগুলোও গুয়ানসিককে দিয়ে দেয়। আর অবশ্যই সে তার মায়ের একমাত্র স্মৃতি ছবিটির সাথে নিতে ভোলেনি। ভোর হওয়ার আগেই তারা বুসানের জাহাজে উঠে পড়ে। সেই সময় তরুণ তরুণীদের বাড়ি থেকে পালানো খুব সাধারণ ঘটনা ছিল। জাহাজের কর্মীরা পরিচয়পত্র না থাকায় তাদের সাথে ঝামেলা করতে চায়, কিন্তু এইসুন শান্তভাবে উঠে দাঁড়িয়ে গুয়ানসিকের হাত ধরে। কিন্তু বড় শহর তাদের স্বাগত জানায়নি। টাকার পরিচয়পত্র ছাড়া তারা গয়নাও বিক্রি করতে পারছিল না।
অবশেষে এক হোটেলের মালিকের কাছে তারা সাহায্য চায়। মালিকের স্ত্রী, যাকে দেখে খুব দয়ালু মনে হচ্ছিল, একটি আংটি বন্ধক রেখে তাদের থাকতে দিতে রাজি হয়। এদিকে এইসুনের হবু সৎমা তার প্রতি কিছুটা মুগ্ধ হয়। এত অল্প বয়সে প্রেমিকের সাথে পালানোর সাহস দেখে তার নিজের যৌবনের কথা মনে পড়ে। তাই গোয়ানসিকের মা যখন বুসানে তাদের খোঁজার জন্য এইসুনের পোশাকের বর্ণনা জানতে চায়, তখন সৎমা ইচ্ছে করে মিথ্যে বলে যে তার কিছুই মনে নেই। হোটেলে মালিকের স্ত্রী তাদের জন্য রাতের খাবার আর মদ নিয়ে আসে। ক্লান্ত দুজনে কোনো সন্দেহ না করেই ভাবে বুসান সত্যি একটা বড় শহর, আর এখানকার মানুষ খুবই দয়ালু। পরদিন সকালে গোয়ানসিক বাইরে থেকে ফেরে। তার জামার ভেতর একটি সুন্দর বাক্স লুকোনো ছিল। তখনই তারা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। ঘরের পাখাটা ভাঙা, যেন রাতে কেউ তাদের ঘরে ঢুকেছিল। এরপর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। তাদের ব্যাগ, গয়না এবং সবচেয়ে মূল্যবান এইসুনের মায়ের ছবিটি সবকিছু চুরি হয়ে গেছে। হোটেল মালিক এবং তার স্ত্রী সবকিছু অস্বীকার করে, এমনকি তাদের ছোট মেয়েটিকে দিয়েও মিথ্যে বলিয়ে নেয়। এটা ছিল একটা প্রতারক হোটেল, যারা অতিথিদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সব লুট করে নিত। পুলিশে খবর দেওয়ারও উপায় ছিল না, কারণ তাহলে তাদের বাড়িতে খবর চলে যেত। অপমানে দুজনে ভিখারির মতো হোটেলের বাইরের এক গলিতে বসেছিল। যখন তারা পরবর্তী শিকারকে হোটেলে ঢুকতে দেখল, এসুনের মাথায় বুদ্ধি খেলে গেল। তারা হোটেলের নতুন অতিথির ঘরে লুকিয়ে গিয়ে তাকে চুরির ব্যাপারে সতর্ক করে দেয়। এরপর যখন হোটেলের সবাই গভীর ঘুমে মগ্ন, তারা চোরের মতো ভেতরে ঢুকে নিজেদের জিনিস খুঁজতে শুরু করে। কথা ছিল টাকার বাক্সটা নিয়েই তারা পালাবে, কিন্তু এসুন হঠাৎ মালিকের মেয়ের মাথায় তার চুরি যাওয়া ফুলের হেয়ার ক্লিপটা দেখতে পায়। সেটা খুলতে গেলেই মেয়েটি জেগে ওঠে এবং চিৎকার শুরু করে। পালানোর সময় এসুন ধরা পড়ে যায়। গোয়ানসিক টাকার বাক্সটা রাস্তায় ফেলে দিয়ে তার ভালোবাসার মানুষকে একা বিপদে ফেলে যেতে অস্বীকার করে। সে আবার ফিরে আসে। শেষমেশ ব্যাপারটা পুলিশের হাতেই গিয়ে পড়ল। সৌভাগ্যবশত পুলিশ গোয়ানসিকের মায়ের দায়ের করা নিখোঁজ ডায়েরি থেকে তাদের দুজনকে চিনে ফেলে। খবর পেয়ে গোয়ানসিকের মা ছুটে আসেন এবং জানতে পারেন যে হোটেলের মালিকই তাদের সবকিছু চুরি করেছে। এরপর শুরু হয় আসল খেলা। কথায় আছে, দুষ্টের দমন দুষ্টের দ্বারাই হয়। গোয়ানসিকের মা হোটেলের দরজায় বসে পড়েন এবং আসা যাওয়ার পথের সব অতিথিকে বলতে থাকেন যে এই হোটেলের মালিক একটা চোর। মালিকের স্ত্রী ঝগড়া করতে বেরিয়ে আসতেই পুলিশ এসে তার হাতে হাত অড়ি পরিয়ে দেয়। শোনা যায় এটা নাকি তার 10 নম্বর অপরাধ। যাই হোক, চোর ধরা পড়ল, চুরি যাওয়া জিনিসপত্র ফেরত পাওয়া গেল, আর এসুন আর গোয়ানসিককে ফিরিয়ে আনা হলো তাদের চেনা সেই জেজু দ্বীপে। জেজু দ্বীপ খুব বড় জায়গা নয়। এখানকার যে কোনো ছোট ঘটনাও বাতাসের আগে ছড়িয়ে পড়ে। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবরটা জানাজানি হতেই এসুনের জীবনটা নরক হয়ে গেল। সহপাঠীদের টিটকিরি আর অপমানের বোঝা মাথায় নিয়ে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। কোনো স্কুলই তাকে ভর্তি করতে রাজি হলো না। তার কবি হওয়ার স্বপ্নটা এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। তার গায়ে চরিত্রহীনের এমন এক তকমা লেগে গেল যে কোনো কারখানা তাকে কাজ দিতে চায় না, কোনো ভালো ছেলেও তাকে বিয়ে করতে সাহস করে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পালিয়েছিল দুজন একসাথে, কিন্তু সমাজ গোয়ানসিককে প্রেমের জন্য ত্যাগ স্বীকার করা নায়কের তকমা দিল, আর এসুনের গায়ে লাগিয়ে দিল নির্লজ্জের ছাপ। তাই গোয়ানসিক যখন জেদ ধরল যে সে এসুন ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তখন তার পরিবার কঠোরভাবে বাধা দিল। গোয়ানসিকের মা নিজেই এসুনের সাথে দেখা করে এমন কিছু কথা বললেন যা শুনে মেয়েটা পাথর হয়ে গেল। সে তার চেয়ে 10 বছরের বড় এক জাহাজের ক্যাপ্টেনের সাথে দেখা করতে রাজি হয়ে গেল। লোকটা ছিল অভদ্র আর অহংকারী, কিন্তু অনেক ধনী। জেজু দ্বীপে জাহাজ চালাতে হলে তারই অনুমতি লাগত। সে প্রতিশ্রুতি দিল 10 বছরের মধ্যে এসুনকে সে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে, এমনকি তার কবিতার বই ছাপিয়ে দেবে যদি তার আচরণ ভালো থাকে। হবু সৎ মা এসে বোঝাতে লাগলো ক্যাপ্টেনের 2টো বাচ্চা থাকলেও সমস্যা নেই, 3টে তো নয়। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল। ক্যাপ্টেন বিয়ের দিন ঠিক করতে এসছিল, আর এসুন বাইরে বসে অনমনে মাটিতে পাথর ছুঁড়ছিল। ঠিক তখনই সেখানে ঝড়ের মতো এসে হাজির হলো গোয়ানসিক। সে ক্যাপ্টেনকে এক হাত নেওয়ার পর এসুনকে টেনে নিয়ে গেল তাদের সেই প্রিয় সর্ষে ফুলের খেতে। কিন্তু এসুন আর আগের মতো ছিল না। সে চিৎকার করে বলল, স্কুল থেকে বের করে দেওয়ার পর, চরিত্রহীন নাম পাওয়ার পর আর কিছুই আগের মতো নেই। গোয়ানসিক যতই বলুক সে তার খেয়াল রাখবে, কিন্তু কিভাবে? জাহাজে কাজ করে নাকি ইট গেথে? এসুন এমন জীবন চায়নি। সে গোয়ানসিকের দেওয়া আংটিটা খুলে সর্ষে ফুলের খেতে ছুঁড়ে ফেলে দিল। সেদিন সে এমন সব কঠিন কথা বলেছিল যা তার ভালোবাসার মানুষটির হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল। কিন্তু কেউ জানত না, গোয়ানসিক চলে যাওয়ার পর সেই মেয়েটাই সারা রাত ধরে ভোর পর্যন্ত কেঁদে কেঁদে সেই আংটিটা খুঁজেছিল, কিন্তু পায়নি। আরও একটি বসন্ত এলো।
গুয়ানসিক সিওলে এক প্রতিযোগিতায় অংশ নিতে জাহাজে উঠছিল। সে হয়তো কোনোদিনই জানত না তার মা এসুনকে কি বলেছিল। তার মা এসুনকে বুঝিয়েছিল যে গুয়ানসিক একজন অসাধারণ ক্রীড়াবিদ, যে দ্বীপের সেরা। সে যদি এখন এসুনকে বিয়ে করে তাহলে তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। গুয়ানসিক এত কষ্ট করছিল শুধু এসুনকে এই দ্বীপ থেকে বের করে একটা ভালো জীবন দেওয়ার জন্য। তার পুরো পৃথিবীটাই ছিল এসুনের ঘিরে। খেলাধুলা বা সোনার পদক তার কাছে কিছুই ছিল না। জাহাজ ছাড়তে আর মাত্র 15 মিনিট বাকি। অন্যদিকে এসুন সেই ক্যাপ্টেনের সাথে বিয়ের পোশাক পছন্দ করছিল। হঠাৎ তার মনে হলো তার কিচ্ছু চাই না, না বিশ্ববিদ্যালয়, না টিউশন ফি। এই পৃথিবীতে তার যা কিছু চাওয়ার ছিল তার চেয়েও অনেক বেশি দামি হলো তার মনের মানুষটা। জাহাজ প্রায় ছেড়ে দিচ্ছিল। এসুন মনস্থির করে দোকান থেকে দৌড় দিল। মুষলধারে বৃষ্টির মধ্যে তার রোগা শরীরটা ছুটছিল। অবিরাম কান্নার জন্য সে একটাও পুরো বাক্য বলতে পারছিল না, কিন্তু খুব স্পষ্ট করে সেই মানুষটার নাম ধরে ডাকছিল, ভাই ভাই। হঠাৎ গুয়ানসিকের কাঠের ব্যাগটা ছিনে গেল। সেটা তোলার জন্য ঝুঁকতেই তার কানে সেই পরিচিত ডাকটা এসে পৌঁছল। ততক্ষণে জাহাজ মাঝ সমুদ্রে। অনেক অনুনয় বিনয় করেও জাহাজ ঘোরানো গেল না। কোচ রেগে গিয়ে চিৎকার করে বললেন, এসুন না থাকলে কি তুই মরে যাবি? এই একটি প্রশ্নই যেন তার সব দ্বিধা দূর করে দিল। হ্যাঁ, সে সত্যিই মরে যাবে। পরের মুহূর্তে সবাই দেখল একটা মানুষ ঝুপ করে বরফ ঠান্ডা জলে ঝাঁপ দিয়েছে এবং তার সর্বোচ্চ গতিতে সাঁতরে তীরের দিকে এগিয়ে চলেছে। ভাগ্য মাঝে মাঝে খুব নিষ্ঠুর খেলা খেলে, কিন্তু যাদের একসাথে থাকার কথা তাদের সে শেষ পর্যন্ত মিলিয়েই দেয়। গুয়ানসিকা পরিবার অবশেষে তাদের বিয়েতে রাজি হলো। অল্প দিনের মধ্যেই তাদের একটি ফুটফুটে মেয়ের জন্ম হলো। এই মেয়েটা হয়তো এসুনের কবি হওয়ার স্বপ্ন আর গুয়ানসিকের চ্যাম্পিয়ন হওয়ার ভবিষ্যৎ কেড়ে নিয়েছিল, কিন্তু তাকে কোলে নিলে সবকিছু তুচ্ছ মনে হতো, কারণ এই ছোট পরিবারটাই ছিল একে অপরের পৃথিবী। বহু বছর পর জেজু দ্বীপের সেই সর্ষে ফুলের ক্ষেতে ঘুরতে আসা এক পর্যটক মাটি খুঁড়ে একটা আংটি খুঁজে পায়। এটা ছিল সেই আংটি যা গুয়ানসিক বুসানে যাওয়ার সময় এসুনকে প্রস্তাব দেওয়ার জন্য কিনেছিল। বিয়ের পর জীবনটা সহজ ছিল না। গুয়ানসিকের দাদি ছিলেন একজন ঝাড়ফুঁককারী বা শামান। তিনি মনে করতেন এসুনের সাথে তার মায়ের আত্মা ঘুরে বেড়ায়, তাই তিনি প্রায় অশুভ শক্তি তাড়ানোর নামে এসুন আর তার ছোট্ট মেয়ের উপর লাল শিম ছুঁড়ে মারতেন। শাশুড়িও সুযোগ পেলেই তাকে অপমান করত। বাড়িতে পুরুষ আর মহিলাদের খাবার টেবিল ছিল আলাদা, এমনকি তাদের খাবারও ছিল ভিন্ন। কিন্তু গুয়ানসিক সবসময় নিঃস্বার্থভাবে এসুনের পাশে থাকত। সে সবার সামনে ঘুরে এসুনের সাথে ঢেকি ছাটা চালের ভাত খেত, যেখানে পুরুষদের জন্য মটরশুঁটির ভাত রান্না হতো। প্রতিদিন কাজে যাওয়ার আগে সে বারবার ফিরে তাকাত আর দেখত তার ভালোবাসার মানুষটা রান্নাঘর থেকে হেসে হাত নাড়ছে। এই ছোট রান্নাঘরেই এসুন তার 20 দশকের পুরো সময়টা কাটিয়ে দিয়েছিল। একদিন দাদি বাড়িতে পূজার আয়োজন করলেন, যাতে তার নাতনি তাড়াতাড়ি ডুবুরি হয়ে সংসারের হাল ধরতে পারে। সেদিন প্রথমবার এসুন প্রতিবাদ করল। সে এক ঝটকায় পূজার টেবিলটা উল্টে দিল। সে নিজে পরিচারিকার মতো বাঁচতে পারত, কিন্তু তার মেয়েকে কিছুতেই সেই মানুষকে সমুদ্রে পাঠাতে রাজি ছিল না। দাদি তাকে পাগল বলে গালি দিতে লাগলেন। শাশুড়ি এসে তার গালে সজোরে এক থাপ্পড় মারল। ঠিক তখনই গুয়ানসিক বাড়ি ফিরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখল। সে জানতে পারল তার আড়ালে তার মা আর দাদি এসুনের সাথে কতটা খারাপ ব্যবহার করে। এক মুহূর্ত দেরি না করে গুয়ানসিক তার মেয়েকে কোলে তুলে নিল, এসুনের হাত ধরল এবং সেই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য বেরিয়ে গেল। তাদের নতুন জীবন শুরু হলো এক কামরার একটি ছোট্ট ভাড়া বাড়িতে। আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। প্রায় অন্য ডুবুরিরা এসুনের মায়ের কথা মনে করে তাদের খাবার পাঠিয়ে দিত। একদিন বাড়িওয়ালা এসে জানালো দুক নামের কোনো এক ব্যক্তি তাদের 3 মাসের ভাড়া দিয়ে গেছে আর সাথে শূকরের মাংসও পাঠিয়েছে। তারা ভেবে কুল কিনারা পেল না যে এই দয়ালু ব্যক্তিটি কে। হয়তো শ্বশুর বাড়ি ছেড়ে আসার পর মন শান্ত হওয়ায় এসুন দ্বিতীয়বার গর্ভবতী হলো। আর তখনই সে এক জন্মসংকট সত্যি জানতে পারল। গুয়ানসিক সেই জাহাজের ক্যাপ্টেনের অধীনে কাজ করছে যার সাথে একসময় তার বিয়ে ঠিক হয়েছিল। সেই বদমেজাজি ক্যাপ্টেন পুরনো অপমানের প্রতিশোধ নিতে গুয়ানসিককে দিয়ে জাল টানাতো, তাকে মারধর করত। একদিন রাতে এসুন ঘুমের মধ্যে গুয়ানসিকের পিঠে আর পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পেল। তার স্বামী শুধু তাদের পরিবারকে বাঁচানোর জন্য নীরবে এই অত্যাচার সহ্য করে যাচ্ছিল। পরদিন এসুন আর চুপ করে থাকতে পারল না। ঠিক তার ছোটবেলার মতো যারা গুয়ানসিককে জ্বালাতন করত তাদের দিকে সে যেভাবে গর্জন করে ছুটে যেত, আজও সেভাবেই সে ছুটে গেল জাহাজের ঘাটে। ক্যাপ্টেন কিছু বুঝে ওঠার আগেই এসুন তার সামনে গিয়ে সজোরে এক লাথি মারল। এসুনের এমন রুদ্রমূর্তি দেখে ক্যাপ্টেন একেবারে চুপসে গেল। অন্য নাবিকরা মনে মনে খুব খুশি হলো, কেউ তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সেদিন থেকে গুয়ানসিক ভালোবেসে এসুনের একটি নতুন নাম দিল, মানুষের বাসি। কারণ সে যখন রেগে যেত
তার গলার স্বর বাঁশির চেয়েও তীক্ষ্ণ শোনাতো, আর গুয়ানসিক সেই বাঁশির সুর শুনতেই সবচেয়ে বেশি ভালোবাসত। এসুন আর গুয়ানসিকের এই গল্পটা শুধু একটা প্রেমের কাহিনী নয়, এটা জীবনযুদ্ধের গল্প। এটা আমাদের শেখায় যে জীবন যখন আমাদের বারবার মাটিতে ফেলে দেয়, তখন প্রিয়জনের হাতটা ধরে রাখলে আবার উঠে দাঁড়ানো যায়। এই গল্পটা আমাদের প্রশ্ন করে, আমরা কি আমাদের জীবনে এমন ভালোবাসা খুঁজে পেয়েছি যার জন্য মাঝ সমুদ্রে ঝাঁপ দেওয়া যায়? আমরা কি আমাদের প্রিয়জনদের জন্য সেই নিরাপদ আশ্রয় হতে পেরেছি যেখানে তারা এসে বলতে পারে আমি হেরে গেছি? জীবন সবসময় আমাদের স্বপ্নের মতো সুন্দর হয় না। এখানে দারিদ্র্য আছে, অপমান আছে, হেরে যাওয়ার কষ্ট আছে। কিন্তু এই গল্পের শেষে আমরা দেখি দুটো সাধারণ মানুষ তাদের অসাধারণ ভালোবাসা দিয়ে সব প্রতিকূলতাকে হারিয়ে দিয়েছে। তাদের কাছে হয়তো অনেক টাকা ছিল না, কিন্তু তাদের কাছে যা ছিল তা পৃথিবীর যে কোনো সম্পদের চেয়েও দামি। একে অপরের প্রতি নিঃস্বার্থ বিশ্বাস আর ভালোবাসা। যদি এসুন আর গুয়ানসিকেরই অসাধারণ ভালোবাসার গল্প আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার জীবনের এমন নিঃস্বার্থ ভালোবাসার গল্প আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। আর এমনই হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রতিটি গল্পের শেষে কিছু শেখার থাকে। ধন্যবাদ।